আসসালামু আলাইকুম। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে। তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কেন তীব্র হচ্ছে? কারা তাকে হত্যা করবে? প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরও 6 থেকে 7 মাস আগে বিএনপির কোনো শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে ফিরছে না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে। সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় পৌঁছেছে। তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেই জায়গা থেকে একটা কৌতূহল, উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে। আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন, কোন বাড়িতে থাকবেন, সেই বাড়িতে ধোয়া মোছা কাজ চলছে, প্রস্তুতি চলছে, সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে, নানান ধরনের খবর আসছে। কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন, আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনও অনেক কিছু প্রশ্নবিদ্ধ। এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন। সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনও এ ধরনের প্রশ্ন? সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে, তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয়। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, নতুন কিছু নয়। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে, সত্য কথা। বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিংবা ভারতে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, শ্রীলঙ্কা প্রেমাদাসা, এবং পাকিস্তান তো রয়েছেই। এগুলো অস্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও 18 থেকে 19 বারের জন্য তার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল, আক্রমণের শিকারও হয়েছেন। তার একটা বড় প্রমাণ তো 21শে আগস্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, হুমায়ুন কবির বলছেন, কিন্তু কেন হবে এই মুহূর্তে, কেন এই আশঙ্কা, সেটি আমি পরে আসছি। হুমায়ুন কবির বলছেন যে ওনার আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে। সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেফ সিকিউরড। তারেক রহমানের আর এক উপদেষ্টা মাহদি আমিন, তিনিও বিবিসিকে বলছেন, যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন। অর্থাৎ এখনও নিশ্চিত নয়। এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পেছনে 3টি বিষয় কাজ করছে। তারা দুজন যে কথাগুলো বললেন, এক হচ্ছে আইনি বিষয়, যাতে তিনি এলে আটক না হন, তাকে কারাগারে যেতে না হয়। 2 হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক মানে কি? মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে, তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে, এটাই তো। তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা, জীবনহানির যে সংখ্যা সেটি। প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে। আমার সঙ্গে যখন কথা হচ্ছিল বিএনপির কোনো শীর্ষ নেতার আরও অনেক আগে, তারা বলছিলেন যে ভারতে কথা বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে হত্যা করতে পারে। এটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। কিন্তু এখন কেন? এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরও চেষ্টা করবে। আমার যুক্তি হচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই। সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লম্ফন আমরা দেখছি। একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি। সেই জায়গায় তারেক রহমানের মতন লিডারশিপ না থাকলে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতাবাদ কিংবা মৌলবাদ আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এটা তো ভারত জানে। সো তাদের
যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে সেটা তো নিরাপত্তা বিষয়, সীমান্ত এলাকায় বা তারা সবসময় যদি বলছে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে, মৌলবাদী শক্তির উত্থান ঘটছে, সেই সুযোগটি তারা হতে দেবে না, বরং তারেক রহমানকে তাদের প্রয়োজন এই মুহূর্তে। সো তাদের এই যুক্তিটি বিএনপির যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে তাকে হত্যা করতে পারে, এই মুহূর্তে আমার সেটি মনে হয় না। তাহলে কি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করবে? হতে পারে, এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তারপরেও এটি যুক্ত কিনা সে বিষয়ে পরে আসছি। এখন মহিউদ্দিন আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিবিসিকে যেটি বলছেন, উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটি বিষয় নিশ্চিত হলে তবেই তিনি ফিরবেন। দেখা গেলো একটা ইলেকশন হলো, বিএনপি ভালো করতে পারলো না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না, তাহলে উনি এই আরাম আয়েশের জীবন ছেড়ে আসবেন কেন, সেটা উনি হিসাব করতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, এই বিষয়ের সঙ্গে অর্থাৎ তারেক রহমান ফিরে আসার বিষয়ে এর সঙ্গে অনেক টেকনিক্যাল ইস্যু জড়িয়ে রয়েছে, ওইগুলো বলা যাচ্ছে না, মানে তিনি প্রকাশ করতে যাচ্ছেন না। আমাদেরকে তো সব দিক থেকে বিবেচনা করেই ওনার আসার বিষয় ঠিক করতে হবে। অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে, সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেটা বলছিলাম, যদি এই ধরনের আশঙ্কা থাকেও, তিনটি রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা আইনগত অনিশ্চয়তা অথবা তার জীবনহানির সংখ্যা, তর্কের খাতিরে ধরে নিলাম যে এগুলো সবটাই রয়েছে, তারপরেও তিনি ফিরবেন না। কেন ফিরবেন না? অবশ্যই তাকে ফিরতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির জন্য তাকে ফিরতে হবে, তার দলের জন্য তাকে ফিরতে হবে। এই অনিশ্চয়তাগুলো যদি থেকে থাকেও, তারপরেও কি কোনো রাজনৈতিক দলের প্রধান দেশের বাইরে এভাবে থাকতে পারেন? নিশ্চয় না। বরং এখন মানে আমি তর্কের খাতিরে কথা বলছিলাম যে যদি ওই ধরনের অনিশ্চয়তা থাকেও, তারপরে থাকতে পারেন না তিনি দেশের বাইরে। আর এখন তো তার পক্ষে দেশের উর্বর ভূমি প্রস্তুত হয়ে আছে। বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয়তা এই মুহূর্তে, অন্তত ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। সেই সব বিবেচনায় কেন তিনি ফিরবেন না? কেন এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক করেই আসবেন? এটা তো কোনো দক্ষ বা কৌশলী বা অভিজ্ঞ কোনো রাজনীতিকের জন্য এমনটা হতে পারে না। হয়তো তিনি ফিরবেন, আমরা তেমনটাই আশা করতে পারি। আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে, তাহলে আরও বড় প্রশ্ন, লন্ডন বৈঠকে তাহলে কি হলো? সত্যিই বিএনপিটা